আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমার ভয়েস? স্ক্রিন দেখতে পাচ্ছ? বলো। এইভাবে দেখা যেতেছে, শোনাও যেতেছে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা পড়াশোনা শুরু করি। আমরা বায়োলজি পড়ার আগেই বলছিলাম যে বায়োলজি আমাদের কি পড়তে হবে। বায়োলজি আমাদের মুখস্থ করতে হবে, বুঝছো? ভর্তি পরীক্ষার জন্য সবগুলো ইনফরমেশন জরুরি। যে কোনো ইনফরমেশন থেকে কোশ্চেন দিতে পারে এবং একটু ঘুরায় ফিরাও দিতে পারে। সো আমাদের বুঝতেও হবে, বোঝার মতো জিনিসগুলো আমাদের বুঝে যাইতে হবে এবং মুখস্থ করার মতো জিনিসগুলো আমাদের মুখস্থ করতে হবে। দুইটা কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা বায়োলজি বুঝবো, যে জিনিসগুলো বোঝার মতো আছে। তারপরে কোন কোন জিনিস আমার মুখস্থ রাখতে হবে এই জিনিসটা আমি জানবো। এটা হচ্ছে এই ক্লাসে আমার কাজ, ঠিক আছে? এই ক্লাসে আমি তোমাদের দেখায় যাব যে এই জিনিস তোমাদের মুখস্থ করতেই হবে। মুখস্থ করা খুব গুরুত্বপূর্ণ। কোনো ইনফরমেশন তোমরা যাতে মিস না করো, এর জন্য ইনফরমেশনগুলো আমি একবার বলে যাব। আর হচ্ছে যে বোঝানোর মতো জিনিসগুলো আছে ওই টপিকগুলো তোমাদের বুঝাই দিব, ঠিক আছে? তাহলে আমরা জীবে পরিবহন, এটা বড় চ্যাপ্টার, এটা পরে তিনটা ছোট চ্যাপ্টার আছে, বাট আমরা আজকের ক্লাসে দুইটা কভার করার চেষ্টা করব, ঠিক আছে? অস্থি চ্যাপ্টারটা অন্য একটা বড় চ্যাপ্টারের সাথে আবার পড়াই ফেলবো। আচ্ছা, সো জীবে পরিবহন বলতে বোঝায়, জীবে পরিবহন বলতে বোঝায় হচ্ছে দুইটা জিনিস। এক নাম্বার, পরিবহন আমাদের কি লাগে? আমাদের বেঁচে থাকার জন্য শক্তি লাগে, আর শক্তি উৎপাদন করার জন্য খাদ্য লাগে, ঠিক আছে? তাহলে এই খাবারটা আমরা কই পাই? বাইরে থেকে গ্রহণ করি। এই খাবারটা পরিবহন করে প্রত্যেকটা সেলে সেলে, প্রত্যেকটা কোষে কোষে পৌঁছায় দিতে হয়। সেই পৌঁছানোর জন্য আমাদের একটা পরিবহন ব্যবস্থা লাগবে, একটা ট্রান্সপোর্ট সিস্টেম লাগবে। আর একটা কি লাগে? আর একটা লাগে হচ্ছে এই যে খাবার দাবার আমরা বানাইছি আমাদের সেলের মধ্যে, বাসার মধ্যে রান্না বান্না করছি, এখন যে পেঁয়াজের খোসা, নুডলসের প্যাকেট, এগুলো যে রয়ে গেছে, এগুলো ফালাই দিতে হবে না? তাহলে ফালাই দেওয়ার জন্য আমাদের একটা পরিবহন করতে হবে। অর্থাৎ আমরা যে বজ্র পদার্থটা উৎপাদন করি, সেই বজ্র পদার্থটা দেহ থেকে নিষ্কাশন করার জন্য একটা পরিবহন লাগে। যেরকম এটা মানুষের লাগে বা অন্য কোনো প্রাণীর লাগে, তেমন করেই এটা উদ্ভিদেরও লাগে, ঠিক আছে? তাহলে আমরা জীবে পরিবহন দুইটাই পড়বো, উদ্ভিদেরটাও পড়বো, মানুষেরটাও পড়বো। তো দেখি আমাদের আলোচনা কি দিয়ে শুরু হয়েছে। উদ্ভিদেরটা দিয়ে মূলত শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে তোমাদের আমি বলছিলাম যে কোন জিনিসের কত পার্সেন্ট পানি, এই জিনিস তোমাদের পড়তে হবে। এই দেখো, প্রোটোপ্লাজমের 90% পানি, এটা পড়া লাগে। এই দেখো, প্রোটোপ্লাজমের 90% পানি, এটা পড়তে হবে, ঠিক আছে? কোন জিনিসের কত পার্সেন্ট পানি আছে এই জিনিস তোমাদের পড়তে হবে অলওয়েজ। বইয়ের মধ্যে যেখানেই পাও এই জিনিস পড়তে হবে। ভর্তি পরীক্ষায় এইটা একটা হট ফেভারিট কোশ্চেন, যে কোন জিনিসের কত পার্সেন্ট পানি আছে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা তিনটা পদ্ধতি পড়ব। একটা হচ্ছে ইমবাইবেশন। ইমবাইবেশন প্রক্রিয়াটা কি? এটা হচ্ছে শোষণ করা, ঠিক আছে? কোনো কিছু শোষণ করে নেওয়া। এটা কারা দেখায় ইমবাইবেশন? দেখা হচ্ছে কলয়েড জাতীয় পদার্থ, বুঝছো? দেখা যাচ্ছে কলয়েড জাতীয় পদার্থ। পদার্থ মূলত দুই প্রকার, একটাকে আমরা বলি ক্রিস্টালয়েড, আর একটাকে বলি আমরা কলয়েড, বুঝছো? ক্রিস্টালয়েড হচ্ছে ছোট, আর কলয়েড হচ্ছে একটু বড়। ছোট ছোট দানাকে বলি ক্রিস্টালয়েড, বড় বড় দানাকে বলি কলয়েড, বুঝছো? এই কলয়েড পদার্থগুলো ইমবাইবেশন দেখায়। তাইলে কলয়েড কারা কারা আছে এটা মুখস্থ করা লাগবে। কারা কারা আছে কলয়েড? সেলুলোজ, স্টার্চ, জিলেটিন। ওকে ওকে, এরপর ব্যাপন কি তোমরা জানো? ফিজিক্সে পড়ে ফেলছো ব্যাপন, কেমিস্ট্রিতে পড়ে ফেলছো ব্যাপন, এখানে ব্যাপন আর না বলি, ঠিক আছে? ব্যাপন সম্পর্কে আর কিছু না বলি। অভিশ্রবণ কি? অভিশ্রবণ হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যেখানে ব্যাপনের ক্ষেত্রে কি হয় বলো তো? দুইটা কথা মনে রাখবা। একটা হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে হাই কনসেন্ট্রেশন থেকে যায় হচ্ছে লো কনসেন্ট্রেশনে। এটা হচ্ছে বেসিক, খালি এটুকু মনে রাখলে হবে যে ব্যাপনের ক্ষেত্রে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যায়। বেশি ঘনত্ব যেখানে আছে ওইখান থেকে কম ঘনত্বে যায়, ঠিক আছে? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাবে, এটা হচ্ছে ব্যাপনের বেসিক। আর অভিশ্রবণে কি যাবে বলতো? অভিশ্রবণে যাবে হচ্ছে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে। এটা কিন্তু একটা বড় পার্থক্য। অভিশ্রবণে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যায়, ঠিক আছে? আর একটা পার্থক্য কি? ব্যাপনের ক্ষেত্রে কোনো পর্দা থাকে না, কিন্তু এখানে একটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন থাকে, বা একটা বৈষম্যভেদ্য পর্দা থাকে, ঠিক আছে? পর্দার এই সাইড থেকে ওই সাইডে কোনো কিছু যায়। ওকে, এইটুকু জানলেই চলবে। এখানে এই দেখো, এখানে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে,
অর্থাৎ লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন। ব্যাপনে কিন্তু এরকম না। দেখো ব্যাপনের ক্ষেত্রে কি বলছে, এই দেখো এখানে বলছে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকা। দেখছো, এটা হচ্ছে পার্থক্য। তাহলে এইটুকু জানলেই ব্যাপনার অভিশ্রবণ বা অসমোসিসের তোমার বেসিক ক্লিয়ার। আচ্ছা, এখন গাছের বেঁচে থাকার জন্য কি কি লাগে? দুইটা জিনিস লাগে মেইনলি। একটা লাগে হচ্ছে পানি, আর একটা লাগে হচ্ছে খনিজ লবণ। ঠিক আছে, পানি আর খনিজ লবণ, এই দুইটা জিনিস বেঁচে থাকার জন্য তার মাটি থেকে শোষণ করতে হয়। আরো কিছু জিনিস লাগে যেটা সে বাতাস থেকে নেয়। ঠিক আছে, মাটি থেকে সে দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে খনিজ লবণ। তাহলে পানিটাকে সে কিভাবে নেয়? ওই যে একটু আগে বলছি ব্যাপন অভিশ্রবণ, এই ব্যাপন এবং অভিশ্রবণ পদ্ধতিতে সে পানিটাকে পৌঁছায়। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আর কিছু জানা লাগবে না, মেনলি এইটা জানলেই চলবে। এখন তোমার জানা লাগবে যে উদ্ভিদে পরিবহন কি কি হয়। দুইটা পরিবহন হয়, একটা হচ্ছে পাতায় উদ্ভিদ খাবার বানায়, সেই খাবারটা পুরো শরীরে চলাচল করতে হবে। দুই নাম্বার কি করে, খাবার বানানোর জন্য যে কাঁচামাল লাগবে সেই কাঁচামালটাকে সে মাটি থেকে এবং বাতাস থেকে নিয়ে আসে। ঠিক আছে, নিয়ে এসে তার সেল পর্যন্ত পৌঁছায় দেয়। এই দুইটা পরিবহন তার আছে। এখন সে যখন জল পরিবহন করবে, উদ্ভিদ যখন জল পরিবহন করবে, যতে জল যতে জাইলেম, তাহলে জল পরিবহন কে করবে? জাইলেম। ঠিক আছে, আর সে যখন ফুড পরিবহন করবে, ফুড ফতে ফ্লোয়েম, তাহলে পাতা থেকে খাবারটা উদ্ভিদের প্রত্যেক সেলে সেলে পৌঁছায় দেবে কে? ফ্লোয়েম। এটা একটা জটিল টিস্যুতন্ত্র, টিস্যুর মধ্যে পড়ছো তোমরা। আর মূল থেকে পানি উদ্ভিদের প্রত্যেকটা কোষে কোষে কে পৌঁছায় দিবে? জাইলেম। যতে জল যতে জাইলেম। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, আর এখান থেকে কিছু লাগবে না। এখান থেকে কিছু লাগবে না, আর কিছু পড়া লাগবে না। আচ্ছা, এখানে বায়োলজিতে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এক্সাম্পল, যে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে এর মধ্যে একটা হচ্ছে এক্সাম্পল। এই কথাগুলো আমি ক্লাসের মধ্যে বারবার বলি, এগুলো তোমার ইন্টারমিডিয়েটেও হেল্প করবে বায়োলজি পড়ার জন্য। এখানে একটা এক্সাম্পল আছে, দেখো যে উদ্ভিদ এই যে খাবারটা গ্রহণ করে না, যে খাবারটা সে বানায়, সেই খাবারটা কিন্তু সে তার বডিতে স্টোর করে। ঠিক আছে, উদ্ভিদের বানানো খাবার সে পরে ব্যবহার করার জন্য স্টোর করে। যেমন আমরা ফ্রিজে স্টোর করি না, ওরকম আমরা দেহের মধ্যে স্টোর করতে পারি। যেমন ধরো আমাদের অনেকের বডিতে চর্বি আছে না, এটা কিন্তু খাবার স্টোর করা চর্বি। বা আমরা লিভারের মধ্যে অনেক সময় ভিটামিনগুলো স্টোর করে রাখি। এরকম উদ্ভিদও বিভিন্ন জায়গায় খাবার স্টোর করে। যদি উদ্ভিদ কাণ্ডের মধ্যে খাবার স্টোর করে, তখন এটাকে আমরা বলি, এই যে এটার উদাহরণ হচ্ছে গোল আলু, কাণ্ডের মধ্যে খাবার স্টোর করে রাখছে। যদি মূলের মধ্যে খাবার স্টোর করে রাখে তখন সেটা হচ্ছে মিষ্টি আলু, এটা মনে রাখবো। ঠিক আছে, ও পাতাতে স্টোর করে রাখে কখন? ঘৃতকুমারী। ঘৃতকুমারী চিনো সবাই? বলো তো, ঘৃতকুমারী দেখছো কিনা কখনো? অ্যালোভেরা ভাইয়া। অ্যালোভেরা, রাইট, অ্যালোভেরা। ঠিক আছে, ঘৃতকুমারী হচ্ছে অ্যালোভেরা। ওইটা দেখবা যে পাতাটা অনেক মোটা, মানে ওইটার মধ্যে সে খাবার স্টোর করে রাখছে। দেখবা মিষ্টি আলুর আমরা শিকড়টা খাই, আর গোল আলুর আমরা কাণ্ডটা খাই, বুঝছো? আচ্ছা, তাহলে এই উদাহরণটা পড়বা এখানে। ওকে, ফ্লোয়েম অলরেডি বলে দিছি। ফ্লোয়েমের মধ্যে কি কি থাকে টিস্যু তন্ত্রের মধ্যে বিস্তারিত পড়ছো, এখানে আর না পড়লে হবে। ফ্লোয়েমে থাকে সিভ, নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, বাস্ট ফাইবার। ঠিক আছে, জাইলেমে কি কি থাকে, ফ্লোয়েমে কি কি থাকে, এগুলো অলরেডি পড়ে ফেলছো, গত ক্লাসে পড়াই ফেলছি, সো এখানে আর না পড়াই। আচ্ছা, কোষেদন কি? কোষেদন মানে হচ্ছে, দেখো আমরা তো পি করি তাই না, মানুষ মূত্র ত্যাগ করে না, মূত্র ত্যাগ করতে পারে। তাহলে মানুষ তার শরীরে অতিরিক্ত যে পানিটা আছে সেটা সে বের করে ফেলতে পারে। এটা হচ্ছে মানুষ বা অন্যান্য প্রাণীর বৈশিষ্ট্য। এখন খাবার তো ওই যে গাছ তো এই কাজটা পারে না। তাহলে গাছ কি করে? পানিটা একটা পদ্ধতিতে বের করে। ঠিক আছে, গাছ মূত্র ত্যাগ করতে না পেরে পানিটা একটা পদ্ধতিতে বের করে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে কোষেদন। ঠিক আছে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে কোষেদন বা ট্রান্সপাইরেশন। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কি হয়, যে ধরো এই একটা গাছ আছে, গাছের মধ্যে অনেকগুলো পাতা আছে, তাহলে রৌদ্রের আলো এই পাতার মধ্যে পড়ে, আর পাতা থেকে এই পানিগুলা বাষ্পাকারে বের হয়ে যায়, বাষ্পাকারে বের হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে প্রস্বেদন বা বাষ্প মোচন। যেহেতু বাষ্পাকারে বের হয় এই জন্য এটাকে বলে বাষ্প মোচন। কয়েকটা গাছ আছে জানো যারা তরল আকারেও বের করতে পারে, ওইটাকে বলে গাটেশন। পানি তরল আকারে বের করাকে বলে গাটেশন, আর বাষ্প আকারে বের করাকে বলে প্রস্বেদন, বুঝছো? আচ্ছা,
এখন প্রসাধন ৩ জায়গা থেকে হইতে পারে। একটা হচ্ছে পাতার মধ্য থেকে হয়, আর একটা হচ্ছে কিউটিকল থেকে হয়, আর একটা হচ্ছে লেন্টিকল থেকে হয়। এজন্য প্রসাধনকে আমরা ৩ ভাগে ভাগ করি: পত্ররন্ধ্রীয় প্রসাধন, কিউটিকুলার প্রসাধন, লেন্টিকুলার প্রসাধন। এখন এইটা মনে রাখবা, এই পার্সেন্টেজটা মনে রাখবা। বেশিরভাগ প্রসাধন হয় হচ্ছে পত্ররন্ধ্র থেকে। দেখো পাতার মধ্যে এই ছোট ছোট গ্যাপ আছে। কোনো গ্যাপকে আমরা কি বলি বলতো? কোনো ফুটাকে আমরা রন্ধ্র বলি না? তাহলে পাতার মধ্যে যে ফুটাটা আছে এটাকে বলবো পত্ররন্ধ্র। ইংরেজিতে আমরা কোনো কিছু ছিদ্রকে বলি হচ্ছে স্টোমা, ঠিক আছে? তাহলে এই ছিদ্রটাকে আমরা বলবো স্টোমা। স্টোমা অর্থ পত্ররন্ধ্র। স্টোমার দুই সাইডে দুইটা সেল থাকে, এই একটা সেল থাকে এরকম, এই একটা সেল থাকে, যে সেলটা এটাকে গার্ড দিয়ে রাখে, বুঝছো? এটাকে গার্ড দিয়ে রাখে। এইটা যেহেতু গার্ড দিয়ে রাখবে এই জন্য এটাকে আমরা বলবো গার্ড সেল। গার্ড সেল বা রক্ষী কোষ, বুঝছো? এটা যেহেতু গার্ড দিয়ে রাখে এই জন্য এটাকে বলি গার্ড সেল বা রক্ষী কোষ। রক্ষী কোষ বেষ্টিত হয়ে পত্ররন্ধ্র থাকে, এটার মধ্যে থেকে 90 থেকে 95% পানি প্রসাধন হয়। আর কিউটিকল কি জানো? কিউটিকল হচ্ছে পুরো গাছের কাণ্ড টাণ্ড বাকল পাতা সবকিছুর উপরে একটা হালকা মোমের মতো একটা আস্তরণ থাকে, বুঝছো? মোমের মতো একটা পাতলা আবরণ থাকে, এই আবরণটা ভেদ করেও কিছু পানি বের হয়। এইটাকে বলে কিউটিকুলার প্রসাধন। আর লেন্টিল সেল মানে হচ্ছে যে এটা দেখলে বুঝবা, গাছের মধ্যে অনেক সময় কাণ্ড ফেটে ফেটে কয়েকটা ছিদ্র তৈরি হয়। কখনো তোমরা যারা গাছ দেখছো তারা সবাই এই জিনিস দেখছো, কাণ্ড ফেটে কয়েকটা ছিদ্র তৈরি হয়। এই ছিদ্রগুলোকে বলে হচ্ছে লেন্টিসেল। এই লেন্টিসেলের মধ্যে থেকে কিছু পানি বের হয়, এটাকে বলে লেন্টিকুলার প্রসাধন। আচ্ছা, এখানে কিউটিকুলার প্রসাধন মেইনলি হয় 3 থেকে 4%, আর লেন্টিকুলার প্রসাধন হয় হচ্ছে 1%। এইটুকু জানলে চলবে। এখন প্রসাধন কিসের উপর ডিপেন্ড করে, এটা একটু কমন সেন্স খাটাইলে তোমার এমনি মনে থাকবে। পানি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি আমারে বললো যে আর টেম্পারেচার বাড়ায় দিলে পানি দ্রুত বের হবে নাকি কমাই দিলে দ্রুত বের হবে, বলো? ভাই কমাই দিলে তাড়াতাড়ি বের হবে। কমাই দিলে তাড়াতাড়ি বের হয়? শিওর? না না ভাই, তাপমাত্রা বাড়াই দিল তাড়াতাড়ি বের হয়। সরি হ্যাঁ ভাই, সরি। এটাই তো। তুমি ধরো চুলার মধ্যে পানি রাখলা, তখন তুমি চুলার আওয়াজ বাড়ায় দিলে তখন না পানি দ্রুত বাষ্প হয়ে যাবে, তাই না? পানি বাষ্পাকারে বের হচ্ছে, তাহলে টেম্পারেচার আমি যত বাড়াবো, ধরো প্রসাধনকে পি দিয়ে প্রকাশ করি, প্রসাধন তত বাড়বে। তাপমাত্রা যত বাড়বে প্রসাধন তত বাড়বে। শেষ। এখন ধরো রুমে আর্দ্রতা মানে কি? রুম কতটা ভেজা, এটা হচ্ছে আর্দ্রতা। এখন কোনো একটা ভেজা জায়গায় জামা কাপড় দ্রুত শুকাবে নাকি শুকনা জায়গায় জামা কাপড় দ্রুত শুকাবে? অবশ্যই শুকনা জায়গায়, তাই না? তাহলে আর্দ্রতা যত বাড়বে, আর্দ্রতা ফর হিউমিডিটি, আর্দ্রতা যত বাড়বে প্রসাধন তত কমে যাবে না? প্রসাধন তত কমে যাবে, কারণ ভেজা যত বাড়বে তত খারাপ আমাদের হবে, তত খারাপ ভাবে জিনিসটা বাষ্প হবে। সো আপেক্ষিক আর্দ্রতা বাড়লে প্রসাধন কমবে, ঠিক আছে? এটা ব্যস্তানুপাতিক, তাপমাত্রার সাথে সমানুপাতিক। আলো, আচ্ছা, আলো আমাদের ওই যে বলছিলাম পাতার মধ্যে ছিদ্র থাকে, এই ছিদ্রটা খুলতে কয়েকটা আলো লাগে, বুঝছো? সব আলো না যদিও, কয়েকটা আলো। তোমাদের বইতে মনে হয় আলোর নাম উল্লেখ নেই, সো আমি এখানে না বলি, ইন্টারমিডিয়েটে উঠে এমনি পড়বা বিস্তারিত। সো তোমার খালি এখানে এই পেজ থেকে তোমার খালি এটা জানতে হবে যে বাড়ে না কমে, কোনটা বাড়াইলে কোনটা কমে, কোনটা কমাইলে কোনটা বাড়ে। আচ্ছা দেখো, এরপর বাতাসের প্রবাহ। ধরো এই একটা পাতার উপরে কিছু বাষ্প হয়ে বাষ্পটা জমা হয়ে আছে। এখন যদি আমি বাতাস দিয়ে এই বাষ্পটাকে সরাই দিই, তাহলে আরো নতুন বাষ্প তৈরি হওয়া ইজি হবে না? আরো নতুন বাষ্প তৈরি হওয়া ইজি হবে, তাই না? তাহলে বাতাস যদি বাড়াই দিই তাহলে প্রসাধনও বাড়বে, ঠিক আছে? বাতাস বাড়াই দিলে প্রসাধনও বাড়বে। আর অভ্যন্তরীণ প্রভাব তো আমরা এমনি বুঝবো, পাতা যত বেশি হবে বাষ্প তত বেশি হবে, পাতার মধ্যে পত্ররন্ধ্র যত বেশি হবে প্রসাধন তত বেশি হবে, পাতাটা যত বেশি চওড়া হবে। ধরো একটা গ্লাস থেকে পানি বাষ্প হওয়া সহজ নাকি একটা প্লেট থেকে, বলো তো? একটা গ্লাস থেকে হওয়া সহজ না প্লেট? প্লেট প্লেট পেট থেকে ভাই, কারণ প্লেটের কি, প্লেটের পৃষ্ঠতলের আয়তনটা বড়, পৃষ্ঠতলের আয়তনটা এখানে বড়। সো এখানেও একই কথা, যে পত্রফলকের আয়তন যত বেশি হবে প্রসাধন তত বেশি হবে। আচ্ছা শেষ। এটাকে এখান থেকে এটুকু বললেই চলবে। আর এই যে মধ্যে মধ্যে দেখবা না যে কাজ, এই কাজের মধ্যে দেখবা যে কোনো ইম্পর্টেন্ট কথা আছে কিনা। যেমন ধরো এই উপরে একটা কাজ আছে,
ধরো এগুলো নর্মালি আমরা মিস করে যাই। এখানে কোন উদ্ভিদ ইউজ করছে? পেপারোমিয়া উদ্ভিদ। এই জিনিসগুলো আমরা অনেক সময় মিস করে যাই, বুঝছো? তো এগুলো একটু পড়ে ফেলবো। কাজের মধ্যে দেখবো যে কোনো গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আছে কিনা, থাকলে এটা আমরা পড়ে ফেলবো, শেষ। আচ্ছা, ওকে। পোষেদনকে প্রয়োজনীয় অমঙ্গল কোন বিজ্ঞানী বলছে বলতো? কার্টিস। কার্টিস। বিজ্ঞানী কার্টিস এটাকে প্রয়োজনীয় ক্ষতি বা নেসেসারি ইভিল বলছে। কেন বলছে আমি সংক্ষেপে একটু বুঝাই। যে ধরো আমরা আমাদের যখন পানি বেশি হয়ে যায় শরীরে, আমরা কি করি? আমরা মূত্র ত্যাগ করে পানিটা বের করে ফেলি শরীর থেকে। এখন আমার অনেক রোগী আছে, বুঝছো, যারা মূত্র ত্যাগ করাটা করতে পারে না, মানে স্টপ করতে পারে না, ত্যাগ করতেই থাকে। তখন যদি কোনো রোগী এরকম করে, তাহলে কি হবে? তার শরীরে ওয়াটার লস হয়ে যাবে না? বেশি ওয়াটার লস হয়ে যাবে। তখন তার কিন্তু ডিহাইড্রেশনে ওই রোগীটা মারা যাবে। যদি না এটা ঠিক করা হয়, তখন কিন্তু সেই রোগীটা ডিহাইড্রেশনে মারা যাবে, তাই না? তাইলে গাছের ক্ষেত্রে এই সমস্যাটা যে গাছ এই পানিটা পাতা থেকে ত্যাগ করা বন্ধ করতে পারে না, শুরু করতে পারে কিন্তু বন্ধ করতে পারে না। এখন ধরো যখন মাটিতে যথেষ্ট পানি আছে, ধরো বৃষ্টির সিজন, মাটিতে যথেষ্ট পানি আছে, এখন গাছ পাতা থেকে অনেক পানি বের করে দিয়েছে, কোনো সমস্যা নাই, মাটি থেকে আবার পানি নিয়ে নেবে। পাতা থেকে বের করবে, মাটি থেকে নিবে, কোনো সমস্যা নেই। বাট শীতকালে কি হয়? যে পাতা থেকে পানি বের করতেছে, বাট মাটিতে পানি নাই, কারণ শীতকালে তো বৃষ্টি হয় না। বৃষ্টি না হলে মাটিতে পানি নাই। তাহলে মাটিতে পানি যদি না থাকে, এই সিচুয়েশনে হয় কি? যে অতিরিক্ত পানি বের হয়ে যায় গাছ থেকে, বুঝছো? এবং পানির অভাবে তখন গাছটা মারা যায়। সো পোষেদন যদি বেশি হয়, তাহলে হবে কি? পানি বেশি হয়ে গাছ মারা যাবে। আর পোষেদন যদি না হয়, তাহলে কি হবে? পানি না বের করতে পারে, গাছ মারা যাবে। আর পোষেদন যদি বেশি হয়, তখন কি হবে? তখন পানি বেশি বের হয়ে গাছ মারা যাবে। তাহলে পোষেদন একটা প্রয়োজনীয় ক্ষতি, ঠিক আছে? নেসেসারি ইভিল, এটা বিজ্ঞানী কার্টিস বলছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কথা। এখন আমরা গাছের কথাবার্তা শেষ করে ফেলছি, গাছের বোরিং কথাবার্তা শেষ। এখন আমরা একটু ইন্টারেস্টিং কথাবার্তা আসি, মানুষের কথাবার্তা নিয়ে, যে মানব দেহে কেমনে রক্ত সংবহন হয় বা সার্কুলেট করে। আচ্ছা, মানব দেহে কিভাবে রক্ত সার্কুলেট করে এটা একটু শিখি। এর আগে আমাদের একটু জানা লাগবে যে মানব দেহে যে রক্তটা সার্কুলেট করে, এটার মধ্যে কি কি আছে, ব্লাডের মধ্যে কি কি আছে। ধরো আচ্ছা, আমাদের বডিতে আছে হচ্ছে ব্লাড। ব্লাড কি? ব্লাড হচ্ছে একটা তরল যোজক কলা, বুঝছো? বা এটা হচ্ছে একটা লিকুইড একটা টিস্যু, বুঝছো? ব্লাডের মধ্যে দুই ধরনের জিনিস আছে। একটাকে আমরা বলি রক্ত রস বা প্লাজমা, প্লাজমা বা রক্ত রস। আর একটা কি আছে? আর একটা হচ্ছে রক্ত কণিকা, ঠিক আছে? রক্ত কণিকা বা সেলস, ব্লাড সেল বলতে পারো, ব্লাড সেল বা ব্লাড কর্পাসকলস। আচ্ছা, এই দুইটা জিনিস আছে ব্লাডের মধ্যে। এখন রক্ত রসের বেশিরভাগ জিনিস কি বলতো? বেশিরভাগ জিনিস হচ্ছে পানি, ওয়াটার। এছাড়া কিছু জৈব, কিছু অর্গানিক, আর কিছু ইনঅর্গানিক পদার্থ আছে। কিছু অর্গানিক, কিছু ইনঅর্গানিক পদার্থ আছে। এই গেল আমার রক্ত রস। রক্ত কণিকার মধ্যে কি কি আছে? মেনলি তিনটা জিনিস আছে। একটাকে আমরা বলি আরবিসি বা রেড ব্লাড সেল, একটাকে আমরা বলি ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, আর একটাকে বলি আমরা প্লাটিলেট বা থ্রম্বোসাইট, প্লাটিলেটস, ঠিক আছে? এই তিনটা জিনিস আছে ব্লাডের মধ্যে। এখন এই যে আরবিসি, ডব্লিউবিসি, এই যে অর্গানিক কি কি আছে, ইনঅর্গানিক কি কি আছে, এগুলো আমরা পড়বো। পানি কত পার্সেন্ট আছে, সেই পার্সেন্টেজটা আমরা পড়বো। এবং আমরা এই ব্লাড সেল সম্পর্কে একটু বিস্তারিত পড়বো। ধরো আরবিসি, আরবিসি চেহারাটা হচ্ছে এরকম, এরকম। এটাকে বলে দ্বি অবতল বা বাই কনকেভ শেপ, বাই কনকেভ বা দ্বি অবতল শেপ, দ্বি অবতল। আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, বুঝছো? নিউক্লিয়াস থাকে না। এই আর আমাদের বডিতে আরবিসি কয়টা থাকে সেই কাউন্টটা জানা লাগবে, যে আমাদের বডিতে
পুরুষের শরীরে আরবিসি কতটুকু, মহিলাদের শরীরে কতটুকু, বাচ্চাদের শরীরে কতটুকু, এটা জানা লাগবে তোমাদের। আচ্ছা, এই হচ্ছে আমাদের আরবিসির কথাবার্তা। এরপরে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি আবার দুই ধরনের হয়, বুঝছো? একটা হয় দানাদার, একটা হয় দানাদার, আরটা স্মুথ বা অদানাদার। দানাদার যেটা, এটাকে আমরা বলি গ্রানিউলোসাইট। গ্রানিউল মানে দানা না, গ্রানিউল অর্থ দানা না, তাহলে গ্রানিউলোসাইট, সাইট অর্থ কোষ। আর অদানাদার মানে হচ্ছে দানার আগে এ বসাই দিব, তাহলে তো বিপরীত হয়ে যায়, অ্যাগ্রানিউলোসাইট। ঠিক আছে? এখন দানাদার যে অদানাদার যে দুইটা আছে, এই দুইটার নামের শেষেই দেখবা সাইট আছে। ঠিক আছে? মনোসাইট, মনোসাইট, লিম্ফোসাইট। মনোসাইট, লিম্ফোসাইট দুইটার নামের শেষেই আছে সাইট। ঠিক আছে? আর এইগুলোর নামের শেষে আছে ফিল, ফিল। ঠিক আছে? দেখবো যে নিউট্রোফিল, বেজোফিল, ইউসোনোফিল। এই তিনটা। তাহলে আমি নাম দেখেই বুঝে যাবো যে কোনটা দানাদার, কোনটা অদানাদার। এই তিনটার নাম আবার এটা কেন হয়েছে জানো? নিউট্রোফিল মানে এটা নিউট্রাল, বেজোফিল মানে এটা বেসিক বা ক্ষারীয়, বেসিক বা ক্ষারীয়, ইউসোনোফিল মানে এটা অ্যাসিডিক, এটা অ্যাসিডিক। বুঝছো? লিটমাস পেপারের রং কি নীল না? অ্যাসিডিক দ্রবণে কি নীল, আর ক্ষারীয় দ্রবণে লাল। তাহলে এটা দিয়ে কি বুঝবা? তোমাদের বই থাকলে পড়াবো, না থাকলে পড়াবো না, তারা বই দেখে নিই। এখন এই হচ্ছে বেসিক, এই হচ্ছে বেসিক। আরবিসি কি করে? আরবিসি মূলত অক্সিজেন পরিবহন করে, বডিতে অক্সিজেন পরিবহন করে, এটা মেইন কাজ। ডব্লিউবিসি কি করে? এটা মূলত আমাদের একটা কাজ করে, সেটাকে বলে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে বাড়িতে যদি বাইরের কেউ ঢুকে, কোনো চোর ঢুকে, সেই চোরকে মেরে ফেলে হচ্ছে ডব্লিউবিসি। ধরো একটা চোর ঢুকছে, এই চোরটাকে এরকম 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 গিলে ফেলে, বুঝছো? এই গিলে ফেলাকে বলে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, এই হচ্ছে ডব্লিউবিসির কাজ। আর একটা কথা বলছি, সেটা কি? প্লাটিলেট। প্লাটিলেটকে অনেকে অনেকে কোষ বলতে চায় না, বলে কোষের একটা ভাঙা অংশ। ঠিক আছে? অনুচক্রিকা। এটা কি করে? এটা রোগ প্রতিরোধ করে, এটা রোগ প্রতিরোধ করে। এটা হচ্ছে তোমার শরীরে যদি কোথাও কেটে যায়, তাহলে ওখানে রক্ত জমাট বাঁধতে হেল্প করে, বুঝছো? এখন এইখানে এই সবগুলোর আবার আলাদা আলাদা কাজ আছে, নিউট্রোফিলের, বেসোফিলের, ইউসোনোফিলের, মনোসাইটের, লিম্ফোসাইটের। এই কাজগুলো আমাদের পড়া লাগবে এবং প্রত্যেকটার কাউন্ট জানা লাগবে। নর্মাল কাউন্ট কত বডিতে, নর্মাল ডব্লিউবিসি কত থাকে? 7 থেকে 11,000। তোমাদের বইতে কত আছে আমি দেখে বলতেছি, দাঁড়াও। আর প্লাটিলেট নর্মাল বডিতে কত থাকে? 1.5 থেকে 2 লাখ, বুঝছো? 1.5 থেকে 2 লাখ। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্লাড নিয়ে কথাবার্তা। ব্লাডে কি কি আছে এখন তোমরা বডি, তোমাদের বইতে যেটুকু আছে এইটুকু পড়বা, যে রক্তরাশি কি কি থাকে। এই দেখো, প্রোটিন থাকে 4টা, প্রোটিন থাকে 4টাই। দেখো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। এটা আবার লিখে নেয়, প্রোথ্রম্বিন। এই 4টা প্রোটিন থাকে। আমরা এটাকে মনে রাখতাম GPA5। ঠিক আছে? G ফর গ্লোবিউলিন, P ফর প্রোথ্রম্বিন, A ফর অ্যালবুমিন, আর 5 ফর ফাইব্রিনোজেন। মনে থাকবে? বলো। GPA5 দিয়ে মনে রাখবা যে কি কি প্রোটিন থাকে রক্তের মধ্যে। 4টা প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। এই 4টা প্রোটিন থাকে। ঠিক আছে? এই 4টা প্রোটিন মনে রাখবা। তারপর মনে রাখবা যে রক্তকণিকার মধ্যে কি কি থাকে। বলছে আরবিসি। আরবিসির গড়ায়ু কতদিন? 120 দিন। যেহেতু আরবিসির গড়ায়ু 120 দিন, কয় মাস হয় বলো? 120 দিনে কয় মাস হয়? 4 মাস না? 4 মাস হয়। এই জন্য আমরা 4 মাস পর পর রক্ত দান করতে পারি, বুঝছো? আমরা 4 মাস পর পর রক্ত দান করতে পারি এই জন্য যে 4 মাস পর পর সব আরবিসি আবার নতুন করে জন্ম। প্রতি কিউবিক মিলিমিটারে এই আরবিসি থাকে কয়টা? থাকে হচ্ছে 50 লক্ষ। এটা মনে রাখবা। এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার থেকে 500 গুণ বেশি। আচ্ছা, এটার মেইন কাজ কি? অক্সিজেন পরিবহন করা। আগেই বলছি। হিমোগ্লোবিন কি?
হিমোগ্লোবিন হচ্ছে একটা রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ মানে হচ্ছে যে রং দেয় আরবিসিতে। তাহলে রক্তের রং লাল কেন? হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিন যদি কারো কম থাকে তাহলে তার হয় এনিমিয়া, আমরা আগেই পড়ে ফেলছি। এনিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় বলো? ভিটামিন বি টুয়েলভ। ঠিক আছে, ভিটামিন বি টুয়েলভ এর অভাবে ঠিকভাবে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না, হিমোগ্লোবিনের অভাবে হয় এনিমিয়া। আমি বলছি না বাংলাদেশে 2/3 জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত, কেন বলতো? এটাও গত ক্লাসে বলছিলাম যে আমাদের দেশে মেয়েদের কিন্তু আয়রনের চাহিদা বেশি, বি টুয়েলভের চাহিদা বেশি, কিন্তু দেখা যায় যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা আমাদের ভালো খাবারটা দেয়, তারা খায় না, এই জন্য তাদের এই রক্ত স্বল্পতা দেখা যায়, বুঝছো? আচ্ছা, এখন শ্বেত রক্তকণিকা দেখো, এটার গড়ায়ু হচ্ছে 1 থেকে 15 দিন। মনে রাখতে হবে, একটা চার্ট বানাবা, একটা চার্ট বানায় আমাকে দেখাবা, ঠিক আছে? এটার মধ্যে এখানে থাকবে আরবিসি, এখানে থাকবে ডব্লিউবিসি, এখানে থাকবে প্লাটিলেট, তারপর এখানে লিখবা গড় আয়ু, এখানে লিখবা প্রতি কিউবিক সেন্টিমিটার কতটুকু আছে, এখানে লিখবা প্রধান কাজ কি, ঠিক আছে? এটা লিখবা। আচ্ছা, এরপর এটার মেইন কাজ কি? ফ্যাগোসাইটোসিস। মেইন কাজ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করা, এটুকু জানলেই চলবে। 4 থেকে 10,000, তোমাদের বইতে লেখা 4 থেকে 10,000, ঠিক আছে? আসলে হবে 4 থেকে 11, তোমাদের বইতে যেটা আছে এটাই পড়ো, 4 থেকে 10,000, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি বলছি অ্যাগ্রানুলোসাইট যাদের দানা নাই, এই দেখো দানা নাই, ছবি দেখে মনে রাখবা, আর 3টার দানা আছে, ঠিক আছে? এখন এই 3টার প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে? প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, এটা একটু মনে রাখবা যে কোনটার কাজ কি। এই দেখো, এই যে ম্যান আছে না, ম্যান কি করে বলতো? নর্মালি পৃথিবীতে ছেলেরা কি করে? ছেলেরা যুদ্ধ করে, তাই না? যুদ্ধ করার জন্য আল্লাহ ছেলেদের পাঠিয়েছে দুনিয়ায়। তাহলে ম্যান হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে, অর্থাৎ জীবাণুর সাথে যুদ্ধ করবে, ঠিক আছে? জীবাণুর সাথে কিভাবে কে যুদ্ধ করবে? তাহলে এম ফর মনোসাইট, এম ফর মনোসাইট যুদ্ধ করবে জীবাণুর সাথে, ঠিক আছে? ই ফর ইউসোনোফিল, ইউসোনোফিলও জীবাণুর সাথে যুদ্ধ করবে। আর এন ফর নিউট্রোফিল, নিউট্রোফিলও জীবাণুর সাথে যুদ্ধ করবে। তাহলে এটা দিয়ে মনে রাখবা, পুরুষেরা কি করবে? যুদ্ধ করবে, ম্যান যুদ্ধ করবে, ম্যান কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে, ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস কে করবে? মনোসাইট করবে, ইউসিনোফিল করবে, নিউট্রোফিল করবে, এই হচ্ছে কথাবার্তা। আর বেসোফিল কি করবে? তাইলে এই যে বেসোফিল বাদ পড়ে গেছে, বেসোফিল কি করবে? বেসোফিল 2টা কাজ করবে, 2টা হরমোন নিঃসরণ করবে, বুঝছো? একটা হরমোনের নাম হচ্ছে হেপারিন, আর একটা হরমোনের নাম হচ্ছে হিস্টামিন। হিস্টামিন কই লেখা নেই? আচ্ছা লেখা নেই, আমি লিখে দিই। আর একটা হরমোনের নাম হচ্ছে হিস্টামিন। তাহলে হেপারিন কি করে? দেখো, আমাদের যখন হাত পা কোথাও কেটে যায়, যদি কোথাও কেটে যায়, তখন ওই জায়গাটায় রক্ত জমাট বাঁধা কিন্তু অনেক জরুরি, তাই না? যদি রক্ত জমাট না বাঁধতো তাহলে কি হতো বলতো? ছোট্ট একটা কাটা জায়গা থেকে সব রক্ত বের হয়ে আমরা মারা যাইতাম, এরকম হইতো। কিন্তু এরকম হয় না, আমাদের হাত পা কেটে গেলে একটু পরেই রক্ত জমাট বেঁধে যায়, ফলে আমাদের সব রক্ত বের হইতে পারে না। এরকম কিন্তু কয়েকটা রোগ আছে যে রোগে সব রক্ত বের হয়ে মানুষ মারা যায়, আমরা এটাকে বলি পারপুরা। পারপুরা রোগ অনেকের নিয়ে জন্মায়, বুঝছো? তারপর আরো একটা কনজেনিটাল রোগ আছে যেটার ক্ষেত্রে এরকম রক্ত সব বের হয়ে যায়। যাই হোক, সো রক্ত জমাট বাঁধা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু রক্ত যদি আমাদের শরীরের মধ্যে জমাট বাঁধে তখন কিন্তু একটা বিপদ হয়ে যায়, জানো? রক্ত আমাদের শরীরের মধ্যে জমাট বাঁধলে কি হবে, কেউ বলতে পারবা? ধরো রক্ত আমাদের হার্টের মধ্যে যে জমাট বাঁধছে তখন কি হবে বলো? তখন তোমরা শুনছো না যে হার্ট অ্যাটাক করে মানুষ? অনেকের বাসায় দেখবা বয়স্ক মানুষ এনজিনার ব্যথা হয়, কোনো একটা ভারী কাজ করলে দেখবা বুকে ব্যথা হয়। এটা কেন হয়েছে? কারণ কোনো একটা রক্ত জমাট বেঁধে তার হার্টের মধ্যে জমে আছে, ঠিক আছে? তখন কিন্তু তার বুকে ব্যথা হবে, হার্ট অ্যাটাক করে ওই লোকটা মারা যাবে। যদি কারো রক্ত ব্রেইনের মধ্যে জমা হয় তখন তার কি হয় বলতো? তখন কিন্তু তার স্ট্রোক হয়, বুঝছো? স্ট্রোক করে ওই লোকটা মারা যাবে। কারো যদি রক্ত ফুসফুসের মধ্যে জমা হয় তখন কি হবে? তার কিন্তু পালমোনারি এম্বোলিজম হবে। এটা অনেক বড় টার্ম, তোমরা হয়তো বুঝো না, বাট তার কিন্তু একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হবে, বুঝছো? তাহলে রক্ত শরীরের মধ্যে জমাট বাঁধতে কিছুতেই দেওয়া যাবে না, এই কাজটাই করে হচ্ছে হেপারিন, বুঝছো? রক্ত শরীরের মধ্যে জমাট বাঁধতে কে দেয় না? হেপারিন দেয় না। হেপারিন রক্তটাকে শরীরের মধ্যে জমাট বাঁধতে দেয় না। আর হিস্টামিন কি করে? হিস্টামিন হচ্ছে
অ্যালার্জি তৈরিতে বাধা দেয়, ঠিক আছে, মানে অ্যালার্জি তৈরি করে। হিস্টামিন হচ্ছে মেইনলি অ্যালার্জি তৈরি করে আমাদের শরীরে। আচ্ছা, ওকে। এবার প্লাটিলেটের কথা কি বলছি, যে প্লাটিলেট হচ্ছে সবাই এটাকে সেল বলতে চায় না, সেলের ছিন্ন অংশ বলে। এটার আয়ু 5 থেকে 10 দিন। অসুস্থ বডিতে প্লাটিলেট অনেক সময় বেড়ে যাইতে পারে, বুঝছো? আচ্ছা, এটার দুইটা কাজ করে, একটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর একটা হচ্ছে ভিটামিন, সরি, আর একটা কাজ করে হচ্ছে রক্ত জমাট বাঁধতে হেল্প করে, বুঝছো? আচ্ছা, রক্তক্রিয়া জমাট বাঁধে বা রক্ত তঞ্জন প্রক্রিয়া সম্পর্কে তোমাদের জানা লাগবে না। রক্তের কাজ একবার পড়বা, খালি হেডলাইন, খালি হেডলাইন পড়বা এখানে, খালি হেডলাইন, ভিতরে কিছু পড়া লাগবে না। খালি হেডলাইন পড়বা। অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড অপসারণ, খাদ্যসার পরিবহন, তাপের সমতা রক্ষা করা, বজ্র পদার্থ নিষ্কাশন, হরমোন পরিবহন, রোগ প্রতিরোধ এবং রক্ত জমাট বাঁধা, এই কয়টা কাজ। আচ্ছা, তাহলে আমাদের কঠিন জিনিসটা শেষ। এখন আর দুইটা টপিক আছে এই চ্যাপ্টারে, আর কিছু নাই তেমন। 2 মিনিট ওয়েট করো, একটু আজানটা শেষ হল। ওকে, দেখো, জেনারেল ম্যাথ সালে বলছো জেনারেল ম্যাথ থেকে কিছু পড়া লাগবে কিনা। জেনারেল ম্যাথ থেকে হচ্ছে দু একটা ছোটখাটো কনসেপ্ট, দু একটা সূত্র লাগে। আমি কিন্তু ওইগুলো দেখাই দিছি। ধরো অসীম ধারা যখন তোমাদের পড়াচ্ছিলাম, তখন কিন্তু আমি যে জেনারেল ম্যাথের যে ধারা সূত্র আছে ওইগুলো কিন্তু ওইটার মধ্যে আমি দেখাই দিছি। আবার ধরো জ্যামিতি যখন পড়াচ্ছিলাম, তখন কিন্তু জেনারেল ম্যাথের জ্যামিতির যে কনসেপ্টগুলো লাগবে এগুলো ওইটার মধ্যে ইনক্লুড করে দিছি। আবার ধরো যখন আমি এই যে লগারিদম পড়াচ্ছিলাম, তখন কিন্তু লগারিদমের সাধারণ গণিতের যে লগারিদমের সূত্রগুলো আছে এগুলো দেখাই দিছি। তাহলে যেগুলো জেনারেল ম্যাথের টপিকগুলো লাগবে এগুলো কিন্তু আমি ক্লাসের মধ্যে মধ্যেই ইনক্লুড করে দিচ্ছি, বুঝছো? এই জন্য ক্লাস লেকচারটা একবার দেখলেই তুমি বুঝতে পারবে যে কোন কোন জিনিসটা তোমার পড়া লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ব্লাড গ্রুপিং করবো, ঠিক আছে? দেখো, ব্লাড গ্রুপিং একটু বলি। দেখো, ব্লাডের মধ্যে দুইটা জিনিস থাকে। ব্লাডের মধ্যে দুইটা জিনিস থাকে। ধরো এই হচ্ছে একটা তোমার বডি যার মধ্যে ব্লাড আছে। ব্লাডের মধ্যে একটা জিনিস থাকে যেটাকে বলি আমরা অ্যান্টিজেন, বাংলায় লিখি যেটাকে আমরা বলি অ্যান্টিজেন। অ্যান্টিজেন। আর একটা জিনিস থাকে এইটা, যেটাকে আমরা বলি অ্যান্টিবডি। অ্যান্টিবডি, বুঝছো? এই দুইটা জিনিস থাকে ব্লাডের মধ্যে। এখন অ্যান্টিজেন কি কি হইতে পারে?
হয়তো হইতে পারে বড় হাতের এ অথবা হইতে পারে বড় হাতের বি। সরি, এটাকে এবার ঠিক আছে। আর এই যে এমটি বডি আছে, এগুলো কি হইতে পারে? এগুলো হইতে পারে ছোট হাতের এ অথবা ছোট হাতের বি। এই হচ্ছে আমার সেট, ঠিক আছে? এই হচ্ছে আমার সেট এ বি, আর এই হচ্ছে এ বি। এই হচ্ছে কথা, ঠিক আছে? এখন মনে রাখবা, ব্লাড গ্রুপিং আমরা করি অ্যান্টিজেনের ভিত্তিতে, নট অ্যান্টিবডি। কিসের ভিত্তিতে করি? অ্যান্টিজেনের ভিত্তিতে, ঠিক আছে? তাহলে যার বডিতে অ্যান্টিজেন এ আছে ব্লাডে, তাকে আমরা বলবো গ্রুপ এ, ঠিক আছে? যার অ্যান্টিজেন বি আছে তাকে আমরা বলবো গ্রুপ বি। যার অ্যান্টিজেন এ বি দুইটাই আছে তাকে আমরা বলবো গ্রুপ এ বি। যার অ্যান্টিজেন একটাও নাই তাকে আমরা বলবো গ্রুপ ও। এই আমার ব্লাড 4টা গ্রুপ পেয়ে গেছে, শেষ ব্লাড গ্রুপিং। এই হচ্ছে আমার বেসিক ধারণা, শেষ। এইটুকু সবাই বুঝছো কিনা আমাকে একটু চ্যাট বক্সে বলো। যে অ্যান্টিজেনের ভিত্তিতে ব্লাড গ্রুপিং করি, ব্লাডের মধ্যে অ্যান্টিজেন এ আর বি থাকে, তাহলে অ্যান্টিজেন এ থাকলে গ্রুপ, তার ব্লাড গ্রুপ এ, বি থাকলে বি, দুইটাই থাকলে এ বি, কোনোটা না থাকলে ও। এই হচ্ছে ব্লাড গ্রুপিং, ঠিক আছে? এটুকু তো বুঝছো। বুঝলে এখন একটা জিনিস বোঝা লাগবে যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এরা কেউই ভালো মানুষ না, এরা সবাই খারাপ মানুষ। এই হচ্ছে অ্যান্টিজেন, ঠিক আছে? আর এই হচ্ছে অ্যান্টিবডি, এই হচ্ছে অ্যান্টিবডি। এখন এই দুইজনই একজন একজনের সাথে ফাইট করার জন্য রেডি, ঠিক আছে? এই দুইজনই একজন একজনের সাথে ফাইট করার জন্য রেডি। এখন কেউ কেউকে যদি পায়, সে তাকে মেরে ফেলবে, এই হচ্ছে কথা। এখন কোনো ব্লাডে যদি অ্যান্টিজেন এ থাকে, সে চাবে না, তুমি কি চাবা যে তোমার নাম ধরো লাবির, এখন তুমি কি চাবা তোমার মতো সেম আর একটা লাবির তোমার আব্বু আম্মুর কাছে তোমার বাসায় চলে আসুক? তাহলে তো তোমার আব্বু আম্মু আর তোমাকে ভালোবাসবে না, ওই লাবিরকে ভালোবাসতে পারে, বা তোমাদের ভালোবাসা স্প্লিট হয়ে যাবে, তাই না? তাহলে তুমি কখনোই চাবা না যে আর একটা লাবির তোমার বাসায় চলে আসুক। তাহলে এই অ্যান্টিজেন এ কখনোই চায় না যে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি এ ব্লাডের মধ্যে থাকুক। এইটা চায় না যে বি থাকুক, এইটা চায় না এও থাকুক বিও থাকুক। এইটার আবার কোনো সমস্যা নেই, এখানে তো কোনো অ্যান্টিজেনই নেই। ও এ বি দুইটাকে অ্যালাউ করবে, কিন্তু ও এইটাকে অ্যালাউ করবে না, ও এইটাকে অ্যালাউ করবে না, ও এইটাকে অ্যালাউ করবে না। এই হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে যেখানে অ্যান্টিজেন এ থাকবে ওইখানে অ্যান্টিবডি কোনটা থাকবে বলো তো? ওখানে অ্যান্টিবডি কোনটা থাকবে চ্যাট বক্সে বলো। বি থাকবে, রাইট? এখানে অ্যান্টিবডি থাকবে তাহলে বি। যেখানে অ্যান্টিজেন বি থাকবে অ্যান্টিবডি থাকবে এ। যেখানে অ্যান্টিজেন এ আর বি থাকবে ওখানে কোনো অ্যান্টিবডি থাকবে না। আর যেখানে অ্যান্টিজেন একটাও থাকবে না ওইখানে অ্যান্টিবডি দুইজনই থাকবে। এই হচ্ছে আমার ব্লাড গ্রুপিং এর বেসিক, ঠিক আছে? এই হচ্ছে আমার ব্লাড গ্রুপিং এর বেসিক। এখন আমাকে বলো যে কে কে বুঝো না ব্লাড গ্রুপিং। এখন তোমাকে যদি আমি বলি যে এ বি ব্লাড গ্রুপে কোন কোন অ্যান্টিজেন আছে, কোন কোন অ্যান্টিবডি আছে, আমাকে ক্লিয়ারলি বলতে পারবা না সবাই? অথবা ধরো এ ব্লাড গ্রুপে কি কি অ্যান্টিজেন আছে, কি কি অ্যান্টিবডি আছে, বি এর মধ্যে কি কি অ্যান্টিজেন আছে, কি কি অ্যান্টিবডি আছে, সবাই পারবা? পারবা, ওকে। তাহলে আমাদের ব্লাড গ্রুপিং হয়ে গেছে। এই যে ব্লাড গ্রুপিংটা, এটাকে বলে হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার ব্লাড গ্রুপিং। কার্ল ল্যান্ডস্টাইনার নামের একজন পচা বিজ্ঞানী ছিলেন। এই কার্ল ল্যান্ডস্টাইনার, বিশাল বানান, যাক না লিখি, এই কার্ল ল্যান্ডস্টাইনার হচ্ছে এই ব্লাড গ্রুপিং আবিষ্কার করছে। এখন এখানে আর একটা ফ্যাক্টর আছে, বুঝছো? এখানে মানুষের শরীরে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি ছাড়াও আর একটা ফ্যাক্টর থাকে, বুঝছো? ফ্যাক্টর, এই ফ্যাক্টরটাকে বলে রেসাস ফ্যাক্টর। কেন রেসাস ফ্যাক্টর বলে? চিড়িয়াখানায় গেলে দেখবা যে মিরপুর চিড়িয়াখানায় একটা বানর আছে, ওর নাম হচ্ছে রেসাস বানর। এই রেসাস বানরের বডি থেকে প্রথমে এটা আবিষ্কার করা হয়েছিল, এটাকে বলে রেসাস ফ্যাক্টর, বুঝছো? তো এই রেসাস ফ্যাক্টরটা যার বডিতে আছে, যার বডিতে এই রেসাস ফ্যাক্টরটা আছে, তার বডিতে তার ব্লাড গ্রুপকে আমরা পজিটিভ বলি, ঠিক আছে? রেসাস পজিটিভ বলি। তাহলে এবার এরকম হইতে পারে যে যার এ গ্রুপ তার রেসাস থাকতেও পারে নাও থাকতে পারে, যার বি তার রেসাস থাকতেও পারে নাও থাকতে পারে, যার এ বি তার রেসাস থাকতেও পারে নাও থাকতে পারে, যার ও তার রেসাস থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে যাদের আছে তাদের আমরা বলবো পজিটিভ 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 পজিটিভ। তাহলে এই হচ্ছে আমরা 4টা ব্লাড গ্রুপ পাইলাম এ পজিটিভ, ঠিক আছে? এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ। আর যাদের নাই তাদের বলবো নেগেটিভ 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 নেগেটিভ। তাহলে এখন আমরা 8টা ব্লাড গ্রুপিং পেয়ে গেছি। দেখো,
এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, এ বি পজিটিভ এ বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ, এই 8টা ব্লাড গ্রুপিং পাইছি। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের রেসাস ফ্যাক্টর ক্লিয়ার, যে রেসাস ফ্যাক্টর দ্বারা কি বোঝায়। এখন ধরো যার রেসাস পজিটিভ আছে, ঠিক আছে, রেসাস ফ্যাক্টর আছে, তার ব্লাড গ্রুপ কিন্তু আমরা যার নাই তাকে দিতে পারবো না, কারণ তার বডিতে আগে রেসাস ছিল না, এখন নতুন করে তুমি রেসাস দিলে কিন্তু বডি রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, তাহলে যার রেসাস ফ্যাক্টর পজিটিভ ওই ব্লাডটা যাকে ইচ্ছা তাকে দেওয়া যায় না, ওইটা শুধুমাত্র পজিটিভ যার আছে তাকেই দেওয়া যাবে। কিন্তু যার রেসাস ফ্যাক্টর নাই তারটা দিলে তো আমার কোনো সমস্যা নেই, তার নাই রেসাস ফ্যাক্টর, তাহলে তারটা দিলে বডি রিঅ্যাক্ট করার কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। ঠিক আছে, তাইলে এখন আমাকে বলো যে রেসাস ফ্যাক্টর যে নাই যাদের, এদের ব্লাডটা দেওয়ার জন্য বেশি সেফ না? তাহলে এদের ব্লাডটা সবাইকে দেওয়া যাবে। ঠিক আছে, এখন এখান থেকে তুমি চাইলে ক্যালকুলেট করে বলতে পারবা যে কোন ব্লাড কাকে দেওয়া যাবে, কোন ব্লাড কাকে দেওয়া যাবে না। আমরা ও নেগেটিভ ব্লাডটা নর্মালি সবাইকে দিতে পারি, এই জন্য এটাকে বলি, এই ও নেগেটিভ ব্লাড যাদের আছে এটাকে বলি ইউনিভার্সাল ডোনার, বুঝছো? আর এবি এবি যে ব্লাড গ্রুপ আছে এটাকে আমরা বলি ইউনিভার্সাল রিসিভার। তোমাদের বইয়ের মধ্যে আছে, এটা বই থেকেই তাকাই দিই। দেখো, ও ব্লাড গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, আর এবি কে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল রিসিপেন্ট। ঠিক আছে, এখন মনে রাখবা যে এটা হচ্ছে খুব আদি ধারণা। এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আমরা কোনো ব্লাডই কেউকে দেই না, ধরো যার এবি তারকে এবি দেই, এবি পজিটিভই দেই, যার ও ব্লাডের মধ্যে আরো অনেক ফ্যাক্টর থাকে যেগুলো ম্যাচ করে না, বুঝছো? ইভেন এ কে এ দিলেও সমস্যা হতে পারে, বি কে বি দিলেও অনেকটা সমস্যা হতে পারে, সো অনেক কিছু টেস্ট করে দেওয়া লাগে। আবার নিজের আপন আত্মীয় স্বজন মানে ফার্স্ট গ্রেড রিলেটিভ, ধরো তুমি তোমার আম্মুকে রক্ত দিলে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বুঝছো? তুমি তোমার ভাইকে ব্লাড দিলে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো কাছাকাছি আত্মীয়দের রক্ত না দেওয়াই ভালো, বুঝছো? কাছাকাছি আত্মীয়দের রক্ত না দেওয়া উচিত। আরাফাত, ক্লাস শুরু হয়েছে, 30-40 মিনিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের এই যে সামাজিক একটা দায়বদ্ধতা আছে, সবাইকে রক্ত দিব, এটা আমরা বুঝে ফেলছি। সো এখান থেকে আমার আর কিছু পড়া লাগবে না, যা বোঝানোর তা বুঝাই দিছি, বাকিটা মুখস্থ করবা। ঠিক আছে, আচ্ছা ওকে। হার্ট পড়াইতে হবে এরপর তোমাদের, এবং হার্টে ব্লাড কিভাবে পাম্প করে সেটা পড়াইতে হবে। আচ্ছা এইটুকু আপনার পড়ায় আসি এখান থেকে। দেখো দেখো এই হচ্ছে একটা হার্ট, এই হচ্ছে একটা হার্ট। ঠিক আছে, খুব সহজ করে একটা হার্ট আঁকলাম। এখন হার্টের এই হচ্ছে দেওয়াল, ঠিক আছে, এই হচ্ছে হার্টের দেওয়াল। হার্টের দেওয়ালে 3টা স্তর থাকে, ঠিক আছে, 3টা স্তর থাকে। তাহলে এই যে স্তরটা আছে, সবচেয়ে বাইরের যে স্তরটা আছে, এই স্তরটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটার নাম কি বলো? হার্টের যে বাইরের স্তরটা আছে এটার নাম কি? এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, ঠিক আছে। হার্টের যে বাইরের স্তরটা আছে এটাকে আমরা বলবো এপিকার্ডিয়াম। আর মধ্যে যে স্তরটা আছে এটাকে কি বলবো তাহলে? মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম। আর ভিতরে যে স্তরটা আছে এটাকে আমরা বলবো এন্ডোকার্ডিয়াম। এখন কার্ডিয়া শব্দের অর্থ হার্ট, বুঝছো? কার্ডিয়া অর্থ হার্ট। দেখবা হার্টের ডাক্তারকে আমরা বলি কি? কার্ডিওলজিস্ট। ঠিক আছে, তাহলে কার্ডিয়া অর্থ হার্ট। এপি শব্দের অর্থ বাইরে, ঠিক আছে, এপি মানে উপরে, এপি শব্দের অর্থ উপরে। তাহলে হার্টের উপরে যে স্তরটা আছে এটাকে বলবো এপিকার্ডিয়াম। খুব সহজ, মধ্য এম দিয়ে। সো সব কিছুর মধ্যে দেখবা মায়ো, মায়ো শব্দের অর্থ আসলে পেশি, বুঝছো? মায়ো শব্দের অর্থ পেশি। হার্টের মাঝখানের স্তরটা মাসেল বা পেশি দিয়ে তৈরি, এই জন্য এটাকে আমরা বলি মায়োকার্ডিয়াম। আর এন্ডো মানে ভিতরে, এন্ডো মানে ভিতরে, তো হার্টের ভিতরের স্তরটা এন্ডোকার্ডিয়াম। এগুলো আসলে কোনো সায়েন্স না, এগুলো আসলে যা শব্দার্থ। তুমি যদি জানো এপি অর্থ উপরে, তুমি এমনি বুঝবা হার্টের বাইরের স্তরের নাম এপিকার্ডিয়াম। এবং এই হচ্ছে হার্টের আমাদের মাসেল পড়া শেষ। এখন হার্টের বাইরে, ঠিক আছে, একটা কাভারিং থাকে। যে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা একটা বাইরে কাভারিং দিয়ে ঢেকে দিছি আল্লাহ, বুঝছো? লাঙের বাইরে, হার্টের বাইরে, কিডনির বাইরে, সবকিছুর বাইরে একটা কাভারিং দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এই যে কাভারিংটা, এই হার্টের বাইরের এই কাভারিংটাকে আমরা বলবো, যেহেতু হার্টের চারপাশে এটা আছে, চারপাশ ইংরেজিতে চারপাশকে আমরা বলি পেরি। পেরি, বায়োলজিতে অনেকবার এই পেরি শব্দ তুমি পাবা। তাহলে চারপাশে যে আবরণটা আছে হার্টের সেটাকে আমরা বলবো পেরিকার্ডিয়াম, বুঝছো? হার্টের চারপাশে এই কাভারিংটা আছে, এটাকে আমরা বলবো
পেরিকার্ডিয়াম। ওকে, তাহলে হার্টের এই আমাদের জানা শেষ। এখন হার্টের মধ্যে কি থাকে দেখো, হার্টের মধ্যে এই ধরো একটা হার্ট, ঠিক আছে, এই হচ্ছে একটা হার্ট। আমি কিন্তু অনেক সুন্দর হার্ট আঁকতে পারি, কিন্তু ওই জটিল হার্ট এঁকে তোমাদের পড়াইতে চাচ্ছি না। আচ্ছা, এই ধরো একটা হার্ট, এই হার্টে ধরো তোমাদের একটা হার্ট দেখাই বাস্তবে, দাঁড়াও একটা হার্ট দেখাচ্ছি তোমাদের। আজকে আমরা একটা লাশ কাটছি, বুঝছো? আজকে আমাদের মর্গে একটা মহিলা আসছিল, মহিলার বয়স ছিল 22 বছর। উনি ওনার হাজবেন্ডের সাথে ঝামেলা করে সুইসাইড করছে, গলায় রশি দিয়ে সুইসাইড করছে, বুঝছো? তো লাশটা আমাদের মর্গে নিয়ে আসছিল, তো ওইটা কাটার জন্য আমরা গেছিলাম মর্গে। তো যে যখন কাটছি, তখন আমরা হচ্ছে মানে এবার অনেক কাছে থেকে কাটছি, এর আগে আমরা কখনো এত কাছে থেকে লাশ কাটি না। তো ওনার ওই যে হার্ট, লিভার এগুলা বের করে স্যার বলতেছিল যে এগুলো তোমরা ধরে ধরে দেখো, যে এগুলা মানে এর আগে আমরা যেগুলো দেখছি এগুলো ধরো অনেক পুরোনো লাশ, তাজা লাশ ছিল না। তো পুরোনো লাশে দেখা যায় সবকিছু শক্ত শক্ত হয়ে যায়, বুঝছো? এগুলো ধরে ভালো করে বোঝা যায় না যে জিনিসগুলো কেমন। যা স্যার বলতেছিল আমাদের যে এগুলো একটু ধরে ধরে তোমরা দেখো, যে নতুন তাজা লাশে কি সুন্দর থাকে, মানে সবকিছু নরম নরম থাকে, বুঝছো? এগুলো আমরা ধরে দেখতেছিলাম। দাঁড়াও, হার্টটা কই গেল? তারপর দেখছিলাম আরো একটা লাশ নিয়ে আসতে, বাট আমাদের সময় ছিল না দেখে ওইটা কাটাকাটি করি নাই। আচ্ছা, পাচ্ছি না, বাদ দাও। দেখি। পাচ্ছি না, পরে তোমাদের দেখাবো না। মানে আমার হার্ট নিয়ে একটা ছবি ছিল, একটা লাশের একটা হার্ট নিয়ে। আচ্ছা, এখন যাই হোক, আমরা পড়তেছিলাম হচ্ছে হার্ট, এই হচ্ছে একটা হার্ট। এখন হার্টের 4টা চেম্বার থাকে, হার্টের মধ্যে 4টা রুম থাকে, বুঝছো? এইটা হচ্ছে ডান পাশ না, এটা হচ্ছে ডান পাশ বা রাইট সাইড, আর এইটা হচ্ছে বাম পাশ বা লেফট সাইড, ঠিক আছে? আচ্ছা, তাহলে উপরে যারা যে রুম থাকবে এটাকে আমরা বলি অলিন্দ, এটাকে আমরা বলি অলিন্দ বা অ্যাট্রিয়াম। আর নিচে যে রুম থাকে এটাকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল বা নিলয়, বুঝছো? তাহলে আমরা এখন বুঝে গেছি এইটার নাম কি রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, এটা তাহলে কি লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, এটা কি রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। এই হচ্ছে আমাদের হার্টের চেম্বার, 4টা চেম্বার থাকে, ঠিক আছে? 4টা চেম্বার থাকে। এখন এই ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে একটা দরজা থাকে, এই দরজাটার 3টা কপাট থাকে, ঠিক আছে? যেহেতু 3টা কপাট থাকে এই জন্য এটাকে আমরা বলি ট্রাই কাসপিক, কাস্প অর্থ কপাট, ঠিক আছে? ট্রাই কাসপিড, ঠিক আছে? ট্রাই কাসপিড কপাটিকা, বুঝছো? বা ট্রাই কাসপিক ভালভ, ট্রাই কাসপিক ভালভ। যেহেতু 3টা কপাট থাকে, মনে রাখবা আমাদের বডিতে বেশিরভাগ জিনিস ডান দিকে বেশি থাকে, বুঝছো? বাম দিকে কম থাকে বেশিরভাগ জিনিস। দেখবা যে আমাদের যে লাং আছে না, এই লাঙেও দেখবা যে ডান যে লাংটা আছে ওইটার মধ্যে 3টা লোব, আর বাম যে লাংটা আছে ওইটার মধ্যে 2টা লোব, ঠিক আছে? এখানেও দেখবা যে 3টা কপাটিকা। আর এইখানে যে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে যে দরজাটা থাকে এটা 2টা কপাট থাকে, সো এটাকে আমরা বলবো বাই কাসপিক, বাই কাসপিক ভালভ, ঠিক আছে? এবং এটা যেহেতু ছোট এই জন্য ছোটকে আমরা মাইক্রো বলি না, ছোটকে বলি মাইক্রো, এই জন্য এটাকে আমরা এটাও বলতে পারি যে মাইট্রাল কপাটিকা, মাইট্রাল ভালভ বা মাইট্রাল কপাটিকা, এটার অন্য একটা নাম,
ঠিক আছে? এই হচ্ছে শেষ। এই যে আমাদের ডান লিঙ্গটা আছে, এই ডান লিঙ্গ, এইখানে মূলত বডি থেকে সব ব্লাড এইখানে আসে। উপরে আছে একটা জিনিস, এটাকে বলে ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভা। নিচে আছে একটা জিনিস, এটাকে বলে নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কাভা। এই দুইটা ভেনা কাভা দিয়ে আমাদের বডির সব রক্ত এই জায়গাটায় আসে, বুঝছো? সব রক্ত এই জায়গাটা আসে। আচ্ছা, এই হচ্ছে আমাদের হার্টের গঠন মোটামুটি শেষ। এখন ব্লাডটা কিভাবে হার্ট পাম্প করে এটা একটু শিখি, চলো। এটার জন্য তোমাদের এই ছবিটা আমি এঁকে রাখছিলাম আগে থেকে তোমাদের বোঝানোর জন্য। দেখো, এই হচ্ছে আমাদের হার্ট। হার্টের গঠন কি আগেই বলে ফেলছি, সেখানে নতুন করে বলার কিছু নেই। ব্লাডটা এখানে মনে রাখবে যে এখানে ব্লু কালার দিয়ে, ব্লু কালার কই, এই এখানে ব্লু কালার দিয়ে আমি সবসময় কার্বন ডাইঅক্সাইড বুঝাইছি, ঠিক আছে? ব্লু কালার দিয়ে বুঝাইছি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর রেড কালার দিয়ে আমি বুঝাইছি অক্সিজেন যুক্ত রক্ত, বুঝছো? এই ছবির মধ্যে। তাহলে তুমি দেখো যে এটা হচ্ছে আমাদের হিউম্যান বডি, এটা হচ্ছে আমাদের হিউম্যান বডি, ঠিক আছে? এই হিউম্যান বডি থেকে সবার আগে আমাদের শরীরে ধরো খাবার দাবার বানানো টানানো শেষ, এখন বজ্র পদার্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সেই বজ্র পদার্থ যুক্ত শরীরের সব কোষ থেকে, মাথা থেকে, হাত থেকে, পা থেকে, সব পেট থেকে, সব জায়গা থেকে এই বজ্র পদার্থ বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে জমা হয় রাইট এট্রিয়ামে, আমাদের হার্টে, ঠিক আছে? এখন রাইট এট্রিয়ামে জমা হয়েছে, ভালো কথা। এখন কি হয়, ধরো রাইট এট্রিয়ামটা সংকুচিত হয়েছে, ঠিক আছে? সিস্টোল ডায়াস্টল, ডায়াস্টল মানে প্রসারণ, সিস্টোল মানে সংকোচন। তাহলে সংকোচন হয়েছে, সিস্টোল হয়েছে, ঠিক আছে? সিস্টোল হওয়ার ফলে হবে কি, এই কপারটা বন্ধ হয়ে যাবে, এই কপারটা বন্ধ হয়ে যাবে এবং খুলে যাবে এই কপারটা, ট্রাইকাসপিড বাল্ব। তখন এইখান থেকে সব ব্লাড রাইট ভেন্ট্রিকলে এসে জমা হবে। এটাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকলে জমা হয়েছে। জমা হওয়ার পরে এটা সিস্টোল হয়েছে, এখন এটা কি হবে, ডায়াস্টল, আর এইটা হবে সিস্টোল। এইটা যখন সিস্টোল হয়েছে তখন এই সব রক্ত এখান থেকে লাঙে চলে গেছে, কারণ লাঙে আমরা এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ফিল্টার করে অক্সিজেন যুক্ত রক্ত বানাই, ঠিক আছে? এই হচ্ছে আমার হার্টের এক সাইডের কাজ। হার্ট কিন্তু দুই সাইড আলাদা আলাদা ভাবে কাজ করে। এই এক সাইডের কাজ আমি শিখে ফেলছি, হার্টের এক সাইডের কাজ। আমাদের হার্ট হচ্ছে ডাবল সার্কিট হার্ট, এই হচ্ছে সিঙ্গেল সার্কিটের কাজ শিখে ফেলছি। এখন অন্য পাশ কিভাবে কাজ করে এটা একটু শেখো। লাং ব্লাডকে ছাকছে, ছেকে টেকে এটাকে অক্সিজেন যুক্ত রক্ত বানাইছে। বানানোর পর এইটা যখন ডায়াস্টল হয় তখন লাংয়ের সব এই অক্সিজেন যুক্ত রক্ত এসে লেফট এট্রিয়ামে জমা হয়েছে, ঠিক আছে? এখন এটা আবার সিস্টল হবে, সিস্টল হইলে এটা এই বাইকাসপিড বাল্ব থেকে লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। চলে আসার পরে এইটা আবার সিস্টল হবে, সিস্টল হইলে কি হবে, এই সব ব্লাড আবার আমাদের পুরো বডিতে সাপ্লাই হয়ে গেছে। এই হচ্ছে আমাদের অন্য সাইডের কাজ, এই হচ্ছে আমাদের অন্য সাইডের কাজ, ঠিক আছে? এই তাহলে এই দুইটা সাইড, এখন এই কাজটা কিন্তু একসাথে হয়, একসাথে দুইটা এট্রিয়াম সিস্টল হয়, আর একসাথে দুইটা ভেন্ট্রিকল ডায়াস্টল হয়, একসাথে সিস্টল হয়, একসাথে ডায়াস্টল হয়, বুঝছো? আমার কাছে একটা অ্যাপ ছিল, অ্যাপটা এখন নাই, নাহলে এটা আরো সুন্দর করে দেখাইতে পারতাম। যাই হোক, তোমাদের এত বিস্তারিত এখন একাডেমিক না তো, এত বিস্তারিত জানা লাগবে না। সো কিভাবে সিস্টল ডায়াস্টল হয় পুরো জিনিসটা তোমাদের বুঝাই দিলাম। এখন তোমরা একবার রিডিং করে নিবা, একবার জাস্ট রিডিং করে নিবা, ঠিক আছে? এখন যেরকম আমাদের হার্ট আছে, এরকম আমাদের আছে হচ্ছে ব্লাড ভেসেল। ভেসেল তিন ধরনের, একটা হচ্ছে ধমনী। ধমনী হচ্ছে সেই ভেসেলগুলা যেগুলো আমাদের হার্টে তৈরি হয়, ঠিক আছে? হার্টে তৈরি হয় তারপর পুরো বডিতে যায়, এটা হচ্ছে ধমনী, ঠিক আছে? নর্মালি সব ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, শুধুমাত্র একটা ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, সেটা হচ্ছে পালমোনারি ধমনী। এটা মনে রাখবা। তিনটা স্তর থাকে, বাইরেরটা এক্সটার্না, মাঝখানেরটা মিডিয়া, ভিতরেরটা ইন্টারনা। কোনটা কি দিয়ে তৈরি এটা পড়বা, এটা যোজক কলা, এটা অনচ্ছিক পেশি, এটা আবরণী কলা। তারপর শিরা। শিরা কি হয়, শিরা হচ্ছে যেটা হৃৎপিণ্ডের দিকে আসে, আর ধমনী হচ্ছে সেটা যেটা হৃৎপিণ্ড দিয়ে রওনা দেয়, ঠিক আছে? আচ্ছা, শিরা কি করে, বডির সব শিরাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, একমাত্র পালমোনারি শিরা বাদে। পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, শেষ। আচ্ছা, এরপর হচ্ছে এই দুইটার মাঝখানে যা থাকে এটাকে বলে কৌশিক জালিকা। ডান। ব্লাড প্রেশার, নর্মাল ব্লাড প্রেশার কত এটা জানবা, 80/120। আচ্ছা, এর মধ্যে একটা হচ্ছে সিস্টোলিক প্রেশার আর একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। বড়টা সিস্টোলিক প্রেশার, ছোটটা ডায়াস্টোলিক প্রেশার। ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম কি, স্ফিগমো ম্যানোমিটার। বানানটা শিখবা, এটা পড়বা।
হাতের কবজিতে যেটা দেখি এটাকে বলে হার্ট রেট, এটাকে বলে হার্ট রেট। এটা নর্মাল ভ্যালু হচ্ছে 80 থেকে 100, এটা পড়বা। আচ্ছা, এরপর এগুলো জানা লাগবে না। সন্তান প্রসবের সময় খিঁচুনিকে বলে একলামশিয়া, এটা জানবা। একলামশিয়া, এই একলামশিয়া কিন্তু অনেক ভয়াবহ একটা রোগ। আমার একটা চাচাতো বোনের বাচ্চা হওয়ার সময় একলামশিয়া হয়ে ওনার সব মেমোরি চলে গেছিল, বুঝছো? মানে উনি জীবনে যা কিছু জানতেন সবকিছু ভুলে গেছিল। এখনো ওইটা মেবি 4-5 বছর আগে হয়েছিল। এই 4-5 বছরে ওনার মেমোরি কিছুই ফেরে নাই। এখন উনি ওই বাচ্চাদের মতো, 4-5 বছরের একটা বাচ্চা যেরকম নতুন থেকে শিখে শিখে যে জিনিস জানে, উনি ওইরকম, বুঝছো? 4-5 বছরের একটা বাচ্চার মতো। আচ্ছা, এরপর হচ্ছে কোলেস্ট্রল। কোলেস্ট্রলের মধ্যে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে এলডিএল বা লো ডেনসিটি কোলেস্ট্রল, এটা ভালো কোলেস্ট্রল, এটাকে বলে গুড কোলেস্ট্রল। সরি, উল্টা বলতেছি, এটাকে বলে ব্যাড কোলেস্ট্রল, এটা ভালো, এটা খারাপ, বুঝছো? এটা হচ্ছে খারাপ কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল। তাহলে এটা বাড়া আমাদের বডির জন্য খারাপ। এরপর এইচডিএল, এটা কিন্তু ভালো কোলেস্ট্রল, এটা হচ্ছে গুড কোলেস্ট্রল। আচ্ছা, এটা হৃদরোগের ঝুঁকি কমায়। ট্রাইগ্লিসারাইড, এটাও খারাপ, ব্যাড। এটা মুখস্থ করবা, মুখস্থ। কোনটার সাধারণ ভ্যালু কত, এটা মুখস্থ থাকা লাগবে। এগুলো তেমন লাগবে না। লিউকোমিয়া কি? লিউকোমিয়া হচ্ছে রক্তের ক্যান্সার, বুঝছো? ব্লাড ক্যান্সার। লিউকোমিয়া বলতে বোঝায় আসলে ব্লাড ক্যান্সার। আচ্ছা, লিউকোমিয়ার ক্ষেত্রে কি হয়? ডব্লিউবিসি অনেক বেড়ে যায়, বুঝছো? ডব্লিউবিসি অনেক বেড়ে যায়। ডব্লিউবিসি বেড়ে গেলে ইজিলি আরবিসি কমে যাবে, আরবিসি এমনি কমে যাবে, বুঝছো? একে বলে লিউকোমিয়া। আচ্ছা, এই হার্ট অ্যাটাক এগুলো লাগবে না। বাতজ্বর, বাতজ্বর কোন অণুজীবের জন্য হয়? এটা লাগবে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস অণুজীবের জন্য বাতজ্বর হয়। এগুলো লাগবে না, শেষ। এই জিনিসগুলো পড়লে তোমার এই চ্যাপ্টারটা শেষ। যা যা বলছি জাস্ট এই কয়টা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন হয়, ঠিক আছে? প্রচুর কোশ্চেন হয়। বলো তো, এটা বলো, হৃৎপিণ্ডে আবরণীকারী পর্দার নাম কি? চ্যাট বক্সে বলো। হার্টের কাভারিং এর নাম কি বলো? হার্টের কাভারিং এর নাম পেরিকার্ডিয়াম, রাইট? হার্টের কাভারিং এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, ঠিক আছে? তাহলে এপিকার্ডিয়ামটা কি? এপিকার্ডিয়াম হচ্ছে হার্টের সবচেয়ে বাইরের স্তর, বাইরের স্তর হচ্ছে এপিকার্ডিয়াম। আচ্ছা, তাহলে এগুলো তোমরা পারবা আশা করি, এগুলো নিয়ে প্যারা নেই, এগুলো শেষ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কথাবার্তা। এই চ্যাপ্টার আর কিছু নেই। এখন ছোট্ট 2টা চ্যাপ্টার আছে, খালি কি পড়বা আমি একটু বলে দিব। আর এগুলো নিয়ে আমরা সময় নষ্ট করবো না। আমরা চাচ্ছি দ্রুত সিলেবাস শেষ করে বাংলা ইংরেজিতে টাইম দিব, বুঝছো? আচ্ছা, তাহলে যেহেতু তোমরা পড়বাই, 1 সপ্তাহের জন্য একটা চ্যাপ্টার একদম ছোট, সময় নষ্ট। তাহলে তোমরা যেহেতু পড়বাই, এই জন্য এই চ্যাপ্টারটা শেষ করবো। এটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। অর্থাৎ আমরা মেইনলি সিস্টেম ধরে ধরে আলোচনা করি। এর আগে আমরা যে সিস্টেমটা আলোচনা করছি ওইটা ছিল আমাদের ভাস্কুলার সিস্টেম, আর এখন যেটা আলোচনা করবো এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম, বুঝছো? আচ্ছা, তো আমাদের বইতে আমরা যে আলোচনা করি 2 ভাগে আলোচনাটা করি, একটা হচ্ছে উদ্ভিদের জন্য, একটা হচ্ছে মানুষের জন্য। আচ্ছা, উদ্ভিদ রেসপিরেশন করে 2টা পদ্ধতিতে, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, একটা হচ্ছে শ্বসন, ঠিক আছে? সালোক সংশ্লেষণের ফলে কি করে? সে অক্সিজেনটা নেয় এবং কার্বন ডাইঅক্সাইডটা বের করে, আর শ্বসনের জন্য সে উল্টা করে, ঠিক আছে? উল্টা করে। আচ্ছা, উল্টা বলছি। আচ্ছা, এখানে লেখা আছে এই একটা আর একটার উল্টা, ঠিক আছে? সালোক সংশ্লেষণের জন্য সে কি করে? কার্বন ডাইঅক্সাইড নেয়, নিয়ে খাবার বানায় সে অক্সিজেন প্রকৃতিতে উন্মুক্ত করে। আর শ্বসনের জন্য কি করে? সে শ্বসনের সময় সে অক্সিজেনটা আবার গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইডটা বাতাসে উন্মুক্ত করে। এইটা জানবা, এটা জানা সবচেয়ে জরুরি এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন গাছ নিয়ে আর কিছু জানা লাগবে না। গাছ নিয়ে খালি এইটাই জানবা যে গাছ শ্বসন করে কিসের মাধ্যমে? সালোক সংশ্লেষণের মাধ্যমে এবং রেসপিরেশনের মাধ্যমে। এবং এই দুইটা কোনটার ক্ষেত্রে কোন গ্যাসের কি আদান প্রদান ঘটে, এইটুকু বেসিক থাকলে হয়ে গেল। এবার মানব শ্বসনতন্ত্র। আচ্ছা, মানুষ কি করে? মানুষ হচ্ছে গ্লুকোজ ভেঙে এটিপি পায়, ঠিক আছে? গ্লুকোজ ভেঙে এটিপি পায়। এই জিনিসটাকে বলে হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন, বুঝছো? এটা হচ্ছে অভ্যন্তরীণ শ্বসন। অভ্যন্তরীণ শ্বসনের বিক্রিয়া এটা, গ্লুকোজ ভেঙে এটিপি পাওয়া। আর একটা বহিঃ শ্বসন আছে, আমরা যে প্রকৃতি থেকে যে কি করি, প্রকৃতি থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড নেই, সরি অক্সিজেন নেই, আর কার্বন ডাইঅক্সাইড প্রকৃতিতে উন্মুক্ত করি। এটার জন্য আমাদের একটা সিস্টেম আছে,
এটাকে আমাকে বলে রেসপিরেটরি সিস্টেম বা মানব শ্বসনতন্ত্র। এটা কি থেকে শুরু হয়? নাক থেকে শুরু হয়। নাক থেকে শুরু হয়ে আমাদের নাসারন্ধ্র, তারপরে এই যে বড় জিনিসটা এটাকে বলে ট্রাকিয়া। ট্রাকিয়ার পরে দুইটা ব্রঙ্কাস, এগুলোকে বলে ব্রঙ্কাস। ব্রঙ্কাসের পরে এই ব্রঙ্কাসের আরো কিছু ভাগ আছে, সেই ভাগের পরে লাস্টে এসে হয় ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের পরে হয় এলভিওলাস। ঠিক আছে, এলভিওলাসে যে আমাদের এই একটু আগে তো আমরা পড়ছি যে কিভাবে ব্লাডটা এখানে এক্সচেঞ্জ হয়। আচ্ছা, এখানে কি পড়বা? আচ্ছা, প্রথম কথা তো রিডিং পড়বা। এই চ্যাপ্টার একদমই গুরুত্বপূর্ণ না, কম গুরুত্বপূর্ণ, তারপরেও কিছু ইনফরমেশন আছে, এগুলো জানবা। এপিগ্লোটিস কাকে বলে? এপিগ্লোটিস কাকে বলে? এটা কি? এপিগ্লোটিস কি? উভুলা কি? এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না। আচ্ছা, ফুসফুসের একটু গঠনটা পড়াই, দেখো ফুসফুসের গঠনটা পড়া ইম্পর্টেন্ট। এই ধরো আমাদের ট্রাকিয়া, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের থাকে ল্যারিংস। ল্যারিংসের পরে, ল্যারিংস মানে হচ্ছে আমাদের শ্বাসযন্ত্র, ঠিক আছে। ল্যারিংসের পরে এই যে জিনিসটা থাকে এটাকে বলে ট্রাকিয়া। ট্রাকিয়ার মধ্যে কিছু সি শেপ কার্টিলেজ থাকে, বুঝছো? সি শেপ, ঠিক আছে। ট্রাকিয়া, এই ট্রাকিয়ার পিছনে কি থাকে বলো তো? ট্রাকিয়ার পিছনে কিন্তু থাকে আমাদের অন্ননালী, যেটা থেকে আমরা খাবার খাই, সেই অন্ননালীটা কিন্তু এখানে থাকে, অন্ননালী। আর এইখানে যে একটা বড় বড় একটা থাকে না, বড় একটা কার্টিলেজ, যেটাকে ছেলেদের অ্যাডামস অ্যাপেল বলে, অ্যাডামস অ্যাপেল। এটার নাম বলতে পারবা কেউ আমাকে? অ্যাডামস অ্যাপেলের নাম কি আসলে? এটা একটা কার্টিলেজ, এটার নাম কি বলো? কেউ বলতে পারবা? এটার নাম হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এটার নাম হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, বুঝছো? আচ্ছা, এখন এই ট্রাকিয়ার পরে দুইটা জিনিস থাকে, এইগুলোকে বলে প্রিন্সিপাল ব্রঙ্কাস। তোমাদের বইয়ের জন্য তোমার ব্রঙ্কাস জানলেই চলবে। এগুলোর নাম হচ্ছে ব্রঙ্কাস। দুইটা ব্রঙ্কাস দুইটা লাঙের মধ্যে যায়, এই একটা লাং, এই একটা লাং, ঠিক আছে। আমি বলছিলাম বডির ডান পাশে সবকিছু বেশি থাকে, বাম পাশে সবকিছু কম কম থাকে। তাহলে ডান পাশের লাঙে তিনটা ভাগ, তিনটা লোব, ঠিক আছে, 1 2 3, তিনটা লোব। আর বাম পাশের যে লাংটা আছে সেটার দুইটা লোব, একটা লোব, দুইটা লোব। এই হচ্ছে লাঙের গঠন। এরপর এগুলোর একদম ভিতরে গেলে ছোট ছোট অ্যালভিওলাই আছে। লাঙের বাইরে একটা পর্দা থাকে, সব গুরুত্বপূর্ণ অর্গানের বাইরে পর্দা থাকে না, লাঙের বাইরে একটা পর্দা থাকে। এই পর্দাটার নাম হচ্ছে প্লুরা। প্লুরা, এই পর্দাটার নাম হচ্ছে প্লুরা, ঠিক আছে। লাঙের বাইরের পর্দার নাম হচ্ছে প্লুরা। এটুকু জানলে চলবে, আর কিছু মনে হয় না তোমাদের বইতে এর থেকে বিস্তারিত কিছু আছে। হ্যাঁ, এর থেকে বিস্তারিত কিছু নেই তোমাদের বইতে। আচ্ছা, আমাদের প্রধান শ্বাসপেশির নাম কি, যেটা দিয়ে আমরা শ্বাস করি? প্রধান মাসেলের নাম কি? এরকম একটা মাসেল আছে লাঙের নিচে থাকে, লাঙের নিচে এরকম একটা মাসেল আছে, এরকম ছাতির মতো, ছাতির মতো একটা মাসেল আছে, ঠিক আছে। এটাকে বলে ডায়াফ্রাম, ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা, মধ্যচ্ছেদা। এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদাই হচ্ছে আমাদের একটা মাসেল, যে মাসেলটা দিয়ে আমরা শ্বাস করি। তো এটাকে বলে হচ্ছে শ্বাসপেশি, ঠিক আছে। মধ্যচ্ছেদটা হচ্ছে প্রধান শ্বাসপেশি। আচ্ছা, আর একটা জিনিস জানা লাগবে, বলতো প্রশ্বাস কোনটা, নিঃশ্বাস কোনটা? প্রশ্বাস আর নিঃশ্বাস। প্রশ্বাস হচ্ছে প্রথম শ্বাস, যেটা আমরা প্রথমে নেই, যেখানে আমরা অক্সিজেন গ্রহণ করি, এটা হচ্ছে প্রশ্বাস, ঠিক আছে। প্রোতে প্রশ্বাস, প্রোতে প্রথম। আর ইংরেজিতে খুব সহজ, ইনহেলেশন এক্সহেলেশন, কিন্তু বাংলায় কিন্তু একটু কঠিন। আর নিঃশ্বাস মানে হচ্ছে শেষ, যেটা আমরা ত্যাগ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এটা হচ্ছে নিঃশ্বাস, ঠিক আছে। আচ্ছা, এখানে ওই যে দেখবা যে অনেক সময় মাইকে বলে যে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, কখনো বলে যে সে তার শেষ প্রশ্বাস ত্যাগ করলো, বলে না, ঠিক আছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করা যায়, প্রশ্বাস ত্যাগ করা যায় না। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এখানে জিনিসপত্র শেষ, এখানে হয়তো জানা লাগবে না। অক্সিজেন শোষণ জানা লাগবে। অক্সিজেন আমাদের বডিতে তো যায়, যাওয়ার পরে এটা রক্তে কিভাবে যায়? হ্যাঁ, ফারহান যেটা বলছে এভাবে মনে রাখা যায় চাইলে। অক্সিজেন আমাদের বডিতে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন নামের একটা যৌগ গঠন করে।
আবার সেলে যে এই অক্সিজেন মুক্ত হয়ে যায় এবং সেলে চলে যায়, ঠিক আছে? মনে রাখবা আরেকটা কথা এখানে বলি যে আমাদের এই ধরো একটা সেল, ঠিক আছে? আমাদের বডিতে দুইটা গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট আছে, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে পটাশিয়াম। এই দুইটা গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট আছে, ঠিক আছে? একটা কথা সারা জীবনের জন্য মনে রাখবা যে সেলের মধ্যে সবসময় পটাশিয়াম বেশি থাকে আর সেলের বাইরে সবসময় সোডিয়াম বেশি থাকে। দুইটাই দুই জায়গায় থাকে, কিন্তু সেলের বাইরে সোডিয়াম বেশি, সেলের ভিতরে পটাশিয়াম বেশি। এই কথাটা সবসময় মনে রাখবো, পরে বায়োলজির বিভিন্ন জায়গায় বেসিকে লাগবে। এটা যদি মনে থাকে তাহলে এটাও মনে থাকবে যে রক্তে কার্বন ডাইঅক্সাইড দুই ভাবে শোষণ হয়, একটা পটাশিয়াম বাইকার্বনেট, একটা সোডিয়াম বাইকার্বনেট, বুঝছো? মূলত সোডিয়াম বাইকার্বনেট রূপে কোথায়? রক্ত রসে, কারণ বাইরে কিন্তু সোডিয়াম বেশি। আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে রক্ত কণিকায়, কারণ ভিতরে কিন্তু পটাশিয়াম বেশি, ঠিক আছে? তাহলে রক্ত কণিকায় কিভাবে যায়, রক্ত রসে কিভাবে যায়, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এটা মনে রাখলে হয়ে গেছে। আচ্ছা, অ্যাজমা কি? অ্যাজমা হচ্ছে একটা হাইপার সেন্সিটিভিটি রোগ। হাইপার, যখন তোমার রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটুকু কাজ করার কথা এর চেয়ে বেশি কাজ করবে, তখন এটাকে আমরা বলি অ্যাজমা বা হাঁপানি, বুঝছো? ধরো তোমার নাকের মধ্যে একটা ময়লা ঢুকে গেছে, এখন তোমার রোগ প্রতিরোধ ব্যবস্থার কাজ ছিল যে একটা হাঁচি দিয়ে এই ময়লাটা বের করে দেওয়া, ঠিক আছে? আর সে যদি এত বেশি হাঁচি দেয় যে তুমি অসুস্থ হয়ে গেছো, তখন এটাকে বলে অ্যাজমা। এত বেশি হাঁচি দেয় যে তোমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, তখন এটাকে বলে অ্যাজমা, ঠিক আছে? এটা অ্যালার্জির সাথে রিলেটেড, এটা মূলত বংশগত একটা রোগ। তোমাদের কারো আছে অ্যাজমা? আচ্ছা, আর কেউ জানা লাগবে না অ্যাজমা এই থেকে, এইসব প্রতিরোধ মতিরোধ এইসব জিনিস আসে না, এইসব জিনিস অ্যাডমিশনে আসে না। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলছিলাম অনেক আগে যে আইটিস শব্দের অর্থ হচ্ছে প্রদাহ। আইটিস মানে ব্যথা বা প্রদাহ। তাহলে আমাদের শরীরে যেখানেই ব্যথা হোক সেটাকে আমরা আইটিস বলবো। ব্রঙ্কাসে ব্যথা হইলে বলবো ব্রঙ্কাইটিস, মেনেঞ্জাসে ব্যথা হইলে বলবো মেনেঞ্জাইটিস, কানে ব্যথা হইলে বলবো ওটাইটিস, বুঝছো? যেখানেই ব্যথা হোক আমরা ওইটাকে আইটিস লাগাই দিব। তাহলে শ্বাসনালীর ভিতরে প্রদাহকে কি বলবো? ব্রঙ্কাসে ব্যথা, ব্রঙ্কাইটিস, শেষ। নিউমোনিয়া, নিউমোনিয়া কেন হয়? নিউমোকক্কাস নামের একটা জীবাণুর কারণে হয়, এটা একটা ব্যাকটেরিয়া, এটা পড়বা খালি, ওকে জানা লাগবে না। যক্ষা বা টিউবারকিউলোসিস, এটা কি জন্য হয়? একটা জীবাণুর কারণে হয়, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এটা কিন্তু ফুসফুসে বেশি হয়, কিন্তু অন্য অন্য জায়গায় হইতে পারে, ঠিক আছে? যক্ষার টেস্ট কি, এটা পড়বা। যক্ষা শনাক্ত করার জন্য টেস্ট কি, এটা পড়বা, শেষ। লাং ক্যান্সার, এটা তো জানোই, এর নিয়ে কিছু পড়া লাগবে না তেমন। আমাদের দেশে পুরুষের মৃত্যুর বেশি কারণ হচ্ছে লাং ক্যান্সার। কেন বলো তো? আমরা প্রচুর স্মোক করি, আমরা প্রচুর স্মোক করতে পছন্দ করি, বুঝছো? শুধুমাত্র স্মোক করি এমন না, আমরা যারা স্মোক করি না তাদেরও বন্ধু বান্ধব স্মোক করে, ওইটার পাশে আমরা বসে থাকি, এজন্য পরোক্ষ ধূমপান হয় আমাদের, আর আমাদের বেশি লাং ক্যান্সার। ওকে, শেষ। এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে আলোচনা। যা যা বলছি এটুকু একবার পড়লেই হবে, এর জন্য আর আজকে পড়াবো না, কারণ তাহলে তোমাদের বেশি হয়ে যাবে। এই দুইটা চ্যাপ্টার পড়বো উইকলির জন্য, তাইলেই হবে। এর জন্য অন্য একটা বড় চ্যাপ্টারের সাথে পড়ায় ফেলবো। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, বলো কি কোশ্চেন আছে বলো। ভাই তাহলে কি বাংলা ক্লাস এ সপ্তাহ হবে না? হ্যাঁ, বাংলা ক্লাস এই সপ্তাহে হবে, এ সপ্তাহে হবে। আবার লাস্টের জন্য আমরা টাইম রাখবো বাংলা ইংরেজি, যাতে আরো ভালো করে শেষ করতে পারি। এখনো ক্লাস হবে। রেজাল্টের 15 দিন পর ভাই আগস্ট মাসে কি হবে তার এনডিসি এক্সাম? তোমাদের রেজাল্ট কবে দিবে জানাইছি কিছু? 17 তারিখের মধ্যে দেবে, মানে 13 তারিখ বা এরকম কোনো কথা হচ্ছিল। আচ্ছা, ওই রেজাল্ট যদি দেয়, মানে রেজাল্টের ডেট যদি ফিক্স হয়, তখন একটা আমরা এজিউম করব যে কবে এক্সাম হইতে পারে। রেজাল্টের 15 দিনের মধ্যে এক্সাম হবে, এটা মোটামুটি শিওর, বুঝছো? টাইম একদম যে কম আছে এরকম না, মোটামুটি যা টাইম আছে আমরা কভার করে ফেলতে পারবো। আমাদের তো ভালোই আগাচ্ছে সিলেবাস, বুঝছো? প্রত্যেক সপ্তাহে তো আমরা অনেকগুলো করে চ্যাপ্টার পড়তেছি, এবং তোমরা এক্সামও দিচ্ছ রেগুলার। তোমরা যারা কোর্সের সাথে রেগুলার আছো, তোমাদের খুব ভালো করে সিলেবাস শেষ হচ্ছে, তোমাদের টেনশনের কারণ নেই। আমাদের সিলেবাস আমরা শেষও করতে পারবো, আবার রিভাইজও করতে পারবো, ফাইনাল মডেল টেস্ট দিতে পারবো, প্যারা নেই।
ভাই ব্যাখ্যা তো কিছু বলা লাগবে না, শুধু হচ্ছে এমসিকিউ আর শর্ট কোশ্চেন এগুলো তো বললে হয়ে যাচ্ছে না? হ্যাঁ সাদিক, ক্লাস শেষ, তুমি খেলতে চলে যাইতে পারো। হ্যাঁ এমসিকিউ শর্ট প্রশ্ন করলেই হবে, বুঝছো? আচ্ছা, ব্যাখ্যা মোটামুটি লাগবে না, যা যা টুকটাক দু একটা লাগবে ওগুলো তো আমি পড়াই দিচ্ছি ক্লাসের মধ্যে। আচ্ছা, রেকর্ডটা অফ করি।